আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে শীর্ষ স্তরের সামরিক অভিযান পরিচালনা করে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড সোমবার জানিয়েছে, তাদের এক স্নাইপার গাজা সিটির 7টি শরণার্থী শিবিরের কাছে এক ইসরায়েলি সেনাকে সফলভাবে নির্মূল করেছেন। শিবিরের পাশে একটি বাড়ির ছাদে অবস্থান করা ওই জায়নবাদী সেনাকে গুলি করা হয়। ওইদিন গাজা সিটির পশ্চিমে নাসর এলাকায় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত হন। এ সময় কুদসের যোদ্ধারা সেনাদের লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে নিশ্চিতভাবে কয়েকজন সেনা হতাহত হন এবং তাদের সরিয়ে নেবার জন্য সেখানে হেলিকপ্টার অবতরণ করে। এদিন গাজা উপত্যকায় গোয়েন্দা মিশন পরিচালনা করা একটি ইসরায়েলি কোয়াডকপ্টারও জব্দ করেছেন কুদসের যোদ্ধারা। এর আগের দিন ইসলামিক জিহাদের সামরিক শাখা গাজা সিটির দক্ষিণে তাল আল হাওয়ার পাশে হামার গাড়ি নিয়ে অগ্রসর হওয়া একটি ইসরায়েলি বিশেষ বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। যোদ্ধারা জায়নবাদী সেনাদের ওপর সরাসরি আঘাত হানেন। আল জাজিরা জানায়, কুদসের যোদ্ধারা একই এলাকায় আল কুদস হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় অবিস্ফোরিত একটি MK-84 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেন। এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এরপর কুদসের যোদ্ধারা নিহত ও আহতদের সরিয়ে নেবার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করার দৃশ্য পর্যবেক্ষণ করেন। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, এদিন উত্তর গাজা থেকে 2টি রকেটও নিক্ষেপ করেন প্রতিরোধ যোদ্ধারা। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তারা গাজা সিটির আল তুফা এলাকায় একটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইটে বেশ কয়েকটি মর্টার শেল দিয়ে আঘাত এনেছেন। খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর সর্বোচ্চ শক্তি প্রয়োগের পরেও প্রতিরোধ যোদ্ধারা উত্তর গাজায় দখলদার সেনাদের ওপর বড় পরিসরে হামলা চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলি গণমাধ্যম সোমবার জানিয়েছে, উত্তর গাজায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 2 ইসরায়েলি সেনা নিহত এবং আরও 9 জন গুরুতর আহত হয়েছেন। খবরে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এই হতাহতের ঘটনা ঘটে। হিব্রু গণমাধ্যম জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর একটি সম্মিলিত অতর্কিত হামলা চালানো হয়, যাতে বেশ কয়েকজন সেনা নিহত ও আহত হন। এই অতর্কিত হামলায় একটি ট্যাঙ্ক বিস্ফোরিত হয় এবং একটি বুলডোজার আঘাতপ্রাপ্ত হয়। ইসরায়েলি উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের ওপরেও বোমা হামলা হয়। হিব্রু ভাষায় হাদাসাত বাজমান জানিয়েছে, সোমবার সন্ধ্যায় গাজা সিটির আল জালা স্ট্রিটে এই গুরুতর নিরাপত্তাজনিত ঘটনা ঘটে। গাজা উপত্যকা থেকে আহত সেনাদের নিয়ে একটি সামরিক হেলিকপ্টার ইয়াকভ হাসপাতালে অবতরণ করে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। কিছু গণমাধ্যম জানিয়েছে, আহতদের সোরোকা হাসপাতালে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী সোমবার জানিয়েছে, তারা 2টি সামরিক অভিযানে তেল আবিব এবং এইলাতের ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত এনেছেন। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী একাধিক ওয়ারহেড সমৃদ্ধ একটি প্যালেস্টাইন-2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা তেল আবিবের সংবেদনশীল স্থানগুলোতে আঘাত এনেছে। তিনি এই হামলাকে অত্যন্ত কার্যকর বলে বর্ণনা করেছেন, যার ফলে ইসরায়েলিরা দ্রুত আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হন। একই ধরনের অভিযানে ইয়েমেনি ড্রোন বাহিনী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এইলাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে 2টি ড্রোন নিক্ষেপ করে। সারি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধের সমর্থনে এই অভিযানগুলো পরিচালিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আরব এবং মুসলমানদের জন্য এখন একমাত্র পথ হল ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ ও দৃঢ়তা বজায় রাখা এবং ফিলিস্তিনিকে সমর্থন করার জন্য সব সামর্থ্য জড়ো করা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী অঙ্গীকার করেছে, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং উপত্যকার ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তাদের ধর্মীয়, মানবিক ও নৈতিক দায়িত্ব পালন অব্যাহত থাকবে। গত সপ্তাহেও ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্যালেস্টাইন-2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানে। সারির মতে, বেনগুরিয়ন বিমানবন্দরে চলাচল ব্যাহত করা সহ এই হামলার সবগুলো উদ্দেশ্য সফলভাবে অর্জিত হয়েছিল। মেহের নিউজের খবরে বলা হয়,
ইয়েমেনের পাশে এডেন উপসাগরে একটি জাহাজ প্রজেক্টাইলের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয়েছে। ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে একটি জাহাজ একটি অজানা প্রজেক্টাইলের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয়। এরপর জাহাজটিতে আগুন লেগে যায়। একই ঘটনা সম্পর্কে ব্রিটিশ ম্যারিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে সোমবার জানিয়েছে তারা ইয়েমেনের এডেন থেকে ১১০ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে একটি ঘটনা সম্পর্কে অবগত। তবে রয়টার্সকে তারা বিস্তারিত আর কিছু জানাননি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজার জনগণের সমর্থনে ইসরায়েলি বন্দর থেকে বা সেদিকে যাত্রা করা জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। সম্প্রতি তারা এই অভিযানকে আরও জোরালো করার ঘোষণা দিয়ে জানিয়েছেন ইসরায়েল সংশ্লিষ্ট কোনো জাহাজকে তারা নিষিদ্ধ ঘোষিত সামুদ্রিক এলাকা অতিক্রম করতে দেবেন না। সিরিয়ান ন্যাশনাল রেজিস্ট্যান্স গ্রুপ সোমবার দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের একটি সামরিক ঘাটের প্রবেশপথের পাশে বিস্ফোরণের দায় স্বীকার করেছে। প্রতিরোধ সংগঠনটি বলেছে কুনেত্রা এলাকায় একাধিক সামরিক ঘাঁটি নির্মাণ করেছে দখলদার ইসরায়েল। এসব ঘাঁটির একটির আশেপাশে ইসরায়েলি সেনাবাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের পর তাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। একই সঙ্গে এই প্রতিরোধ গোষ্ঠী জুলানি সরকারকে সতর্ক করে বলেছে তারা যেন দেরআ ও কুনেত্রায় প্রতিরোধ বাহিনীকে দমন বা তাড়া করতে না আসেন। ইসরায়েল বিরোধী তৎপরতায় বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বর্তমানে সিরিয়া ইসরায়েল সীমান্ত অঞ্চলে উত্তেজনা অব্যাহত আছে এবং সিরিয়ার প্রতিরোধ বাহিনী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে থেমে থেমে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের উপপ্রধান মাহমুদ কামাতি বলেছেন হিজবুল্লাহ একটি জাতীয় প্রতিরোধ শক্তি এবং হিজবুল্লাহ কখনো অস্ত্র সমর্পণ করবে না। আল জাজিরার বরাত দিয়ে ইরনা জানিয়েছে হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলের উপপ্রধান বলেন প্রতিরোধ চলতেই থাকবে এবং লেবানন ও ফিলিস্তিন রক্ষায় তারা পিছুপা হবে না। তিনি আরও বলেন হিজবুল্লাহ লেবাননের মৌলিক বাহিনী এবং জাতীয় প্রতিরক্ষার স্তম্ভ ও নিরাপত্তার অংশ। লেবানন এবং ফিলিস্তিনের প্রতিরোধকে আরব জাতীয় নিরাপত্তার প্রথম প্রতিরক্ষার লাইন হিসেবে উল্লেখ করেন হিজবুল্লাহর এই নেতা। মাহমুদ কামাতি বলেন আমরা আমাদের অস্ত্র ত্যাগ করব না এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে। এর আগে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম হিজবুল্লাহর দুই সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ও সৈয়দ হাশেম সাফিউদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে বলেন আমরা কখনো যুদ্ধের ময়দান ত্যাগ করব না। শেখ নাইম কাসেম আরও বলেন আমরা আমাদের জিহাদি শক্তি পুনরুদ্ধার করতে পেরেছি এবং ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে প্রস্তুত আছে। আমরা যুদ্ধের মাঠে থাকতে পেরেছি এবং এর আগে যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারিনি তা রাজনীতির ময়দানে অর্জন করতে পেরেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা এখনও পায়নি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার এএফপিকে এই কথা বলেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন আমরা এখনও ট্রাম্পের প্রস্তাব পাইনি। প্রস্তাবটি হাতে পেলে আমরা তা পর্যালোচনা করব এবং তারপরেই জবাব দেব। এর আগে গাজা যুদ্ধ বন্ধ ও বন্দীদের মুক্তির সংক্রান্ত ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন ট্রাম্প। এতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাবে সম্মতি জানিয়ে নেতানিয়াহু বলেন আমি বিশ্বাস করি আজ আমরা গাজায় যুদ্ধের অবসান ঘটানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অগ্রগতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়বে। ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বলেন আমি আপনার গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে সমর্থন করি যা আমাদের যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন করে। এটি আমাদের সব বন্দীকে ইসরায়েলে ফেরত আনবে, হামাসের সামরিক সক্ষমতা এবং তার রাজনৈতিক শাসনকে অচল করে দেবে এবং নিশ্চিত করবে যে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হবে না। প্রস্তাব অনুযায়ী হামাস এতে সম্মতি জানালে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব বন্দী মুক্তি পাবেন। অপরদিকে হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। সেখানে আমেরিকান, ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে দ্য বোর্ড অফ পিস নামে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যেটির প্রধান দায়িত্ব হিসেবে দায়িত্বে থাকবেন ট্রাম্প। তাছাড়া গাজার মানুষ গাজাতেই থাকবেন, তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না। হামাসের হাতে থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে।
দোহায় হামাস নেতাদের ওপর চালানো ইসরায়েলি হামলায় এক কাতারি নাগরিক নিহত হবার ঘটনায় দেশটির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠক চলাকালে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানিকে দেওয়া এক ফোনালাপে এই ক্ষমা প্রার্থনা করেন ইহুদিবাদী নেতানিয়াহু। তখন কাতারের প্রধানমন্ত্রীও এই ক্ষমা প্রার্থনা গ্রহণ করেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, প্রথম ধাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহু গভীর অনুশোচনা প্রকাশ করেন যে কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে এক কাতারি সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি আরও দুঃখ প্রকাশ করেন যে জিম্মি মুক্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে এই ধরনের হামলা আর চালানো হবে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফোনালাপের শুরুতে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানান। তিনি কাতারের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি রোধে নিশ্চয়তা দিয়েছেন এবং কাতারের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্বে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। মন্ত্রণালয় আরও জানায়, ফোন কলে ইসরায়েলি প্রধানমন্ত্রী হামলার জন্য এবং কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে আর কখনো কাতারের ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করা হবে না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।